হাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। আজকে আমাদের টপিকস রয়েছে স্কুল মাস্টারদের মাস্টারদা বানাবেন না। আমরা জানি যে ভারতের স্বাধীনতা সংগ্রামে আন্দোলনের নানা রকম ধারা আছে। এই ধারার মধ্যে বৈপ্লবিক কর্মধারা একটা অন্যতম গুরুত্বপূর্ণ। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একদম উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আমরা যাকে দেখি তিনি হচ্ছেন মাস্টারদা সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে তার কার্যকাল সম্পর্কিত। প্রশ্ন হচ্ছে, স্কুল মাস্টারদের সঙ্গে এই মাস্টারদার সম্পর্কটা কেন আনা হচ্ছে? একটা কারণেই আনা হচ্ছে, তিনি পেশায় একজন শিক্ষক, জাতির মেরুদণ্ড গঠন করে তোলার যার উদ্দেশ্য, তিনি অস্ত্র ধারণ করে তৎকালীন ব্রিটিশ সরকারের স্তম্ভকে নড়িয়ে দিয়েছিলেন। বর্তমানে শিক্ষক নিয়োগের পদ্ধতির পরিকাঠামোগত কিছু ভুল এবং সেই ভুলের মাসুলের জন্য যোগ্য অযোগ্যদের নিয়ে বিতর্ক, আর এই বিতর্ককে কেন্দ্র করে গড়ে উঠছে এক ধোঁয়াশা। এই ধোঁয়াশার আধার থেকে বেরিয়ে এসে আমরা শিক্ষকদের, জাতির মেরুদণ্ড গড়ে তোলার কারিগর যারা, তাদের সংস্থান এবং তাদের কর্মসংস্থানকে কেন্দ্র করে এই আলোচনাটা আজকে আমরা করব। আমাদের প্রথমেই যদি আমরা দেখি যে এই যে বর্তমান স্কুল সার্ভিস কমিশনের যে বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে অনেক দিন ধরেই 2016 সালের রিক্রুটমেন্টকে কেন্দ্র করে অভিযোগ অবশ্যই আছে। সেই অভিযোগের মধ্যে কেন্দ্র কেন্দ্র রাজ্য সম্পর্ক, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কিছু হয়েছে। এই সুপ্রিম কোর্টের রায়ে আমাদের যে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারীদের বহিষ্কৃত করা হয়েছে, পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হয়েছে, যেটা আমাদের কাছে লজ্জা। এক্ষেত্রে একজনের, এই প্যানেলেই একজনকে চাকরিতে অন্তর্ভুক্তি করা হয়েছে। তিনি হচ্ছেন সোমা দাস, যিনি নলহাটি মধুরা বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা। এই সোমা দাস ক্যান্সার রোগে আক্রান্ত। এনার বিষয়টি বিবেচনাধীনে, কোর্টের বিবেচনাধীনে সঠিক মনে হয়েছে এনাকে কর্মচ্যুত করা হয়নি। একমাত্র 26-এর যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টে আমরা দেখব সোমা দাসকে সেখানে কর্মচ্যুত করা হয়নি। তিনিও এই রায়ে বলেছেন যে যারা যোগ্য তাদের কর্মচ্যুত তিনি চাননি বা তিনি চান না। এই যে বিষয়টা, এই বিষয়টাতে আমরা কি দেখলাম? এই বিষয়টাতে আমরা অনেক কিছু বিষয় দেখলাম। অ্যাকচুয়ালি 2016 সালে এসএসসির নিয়োগপত্র ইস্যুতে 25,844 জনের রিক্রুটমেন্ট করা কথা বলা হয়েছে এবং প্রকৃতপক্ষে নিয়োগ হয়েছে 25,753 জন। এরপরে কোর্টের রায়ে কি হয়েছে? কোর্টের রায়ে এই চাকরিতে অনেকে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে স্কুল মাস্টার হিসেবে জয়েন করেছিলেন, যারা এই পুরনো পুরনো যে কর্মস্থল, সেই কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য সুপ্রিম কোর্ট বলেছেন এই 26,000 ক্যান্ডিডেটের মধ্যে তাদের সংখ্যা খুবই নগণ্য, 425। এখানে যেটা মূল অভিযুক্ত সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে 25,327 জনের চাকরি বাতিল হয়েছে, যার মধ্যে প্রধান অভিযোগ যেটা, সেটাই খুব মারাত্মক। এখানে ওএমআর কারচুপি ও র্যাঙ্ক জাম্পে চাকরি। এর ফলে আমরা লকডাউনের পিরিয়ডের সময় দেখেছিলাম, এগুলো নানা রকম সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, যে এই অভিযোগ
যে ওএমআরএ কারচুপি এবং র্যাঙ্ক জাম্প, এটা তো একটা মারাত্মক, মানে প্রকৃত যারা যারা এখানে চাকরি পাওয়ার কথা তারা চাকরি পাননি। তো সেক্ষেত্রে এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্টের রায়ে এই জায়গাটা দেখা আছে। এর ফলে আমরা দেখলাম দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এসএসসি সুপারিশ ছাড়াও চাকরি পেয়েছে এমন অনেক আছেন যারা হয়তো পরীক্ষা দেয়নি, তারা চাকরি পেয়ে গেছেন। এক্ষেত্রেও যোগ্য ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়েছেন। এবং সর্বশেষে যেটা, সেটা হচ্ছে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর চাকরি, এটা সম্পূর্ণ অবৈধ। এবং এর ফলেই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, সেই রায়ের ক্ষেত্রে অবশিষ্টদের বিষয়ে বলা হচ্ছে যে তাদের নিয়োগ সংবিধানের 14 এবং 16 নম্বর অনুচ্ছেদ অনুসারে বৈধ নয়, কারণ পুরো প্রক্রিয়াটাই দুর্নীতিতে কলুষিত। এবং এবং সুপ্রিম কোর্টের জাজমেন্টে পুরো প্যানেলটিকেই বাতিল বলে ঘোষণা করা হয়েছে। এর ফলে বৈধ যারা, তারা রাস্তায় নেমে এসেছে। তাদের কাছে হারানোর কিছু নেই, তাদের কাছে পাওয়ার আশা। তারা এতদিন ধরে একটা সরকারি চাকরিতে কর্মরত ছিলেন, হঠাৎ তাদের চাকরি থেকে বাতিল ঘোষণা করে দেওয়া হলো। তাদের পরিবার রয়েছে, তাদের নানা রকম সামাজিক এবং পারিবারিক দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বের মধ্যে থেকে তারা তাদের মাথায় আকাশ থেকে বাজ পড়ার মতো অবস্থা হয়েছে। এর ফলে তারা প্রতিক্রিয়া দেখাবে। এই প্রতিক্রিয়ার জন্যে তারা সিবিআই অফিসে যেতে পারে, তারা এসএসসি অফিসে যেতে পারে, তারা বিকাশ ভবনে বা তারা তারা যে কোনো জায়গায় যেতে পারে। তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্যও যেতে পারে, এটা তাদের অধিকার। মেন জিনিস যেটা, সেটা হচ্ছে তারা তাদের বৈধ অবৈধ এই বিতর্কে সরকার এখন বলছে যে তারা বৈধ অবৈধ লিস্ট দিতে পারবে। যদি দিতেই পারতো তাহলে রায় বেরোনোর আগে কেন দিল না? যদি রায় বেরোনোর আগে এই বৈধ অবৈধ লিস্টটা দিতে পারত, তাহলে অনেক বৈধ যারা চাকরি পেয়েছে তাদের কোনো সমস্যা হতো না। এক্ষেত্রে এই যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলোতে কোনো জায়গাতেই আমাদের রাজ্য তাদের পক্ষে যুক্তি সঠিক করতে পারেনি। তাই তারা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে দুটো জায়গাতেই পরাজিত হয়েছেন। এর ফলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম বিক্ষোভ। এটা হবে স্বাভাবিক, যেখানে বলা হচ্ছে কমিশনকে বলতে হবে আর কতদিন রাস্তায় থাকবে। তাদের ডিমান্ড যথাযথ। সাদা খাতায় চাকরি পায় যোগ্যরা, তাই রাস্তায়, এটাও ঠিক। দুর্নীতির কালো হাতে পরিপুষ্ট হয়ে এই নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। কমিশন ভিত্তিক পরীক্ষায় এখানে যদি 26,000-এর সংখ্যাটা আমরা সাধারণভাবে যদি ধরে নিই, তাহলে কিন্তু 17,000-এর মতো ক্যান্ডিডেটকে বৈধ ক্যান্ডিডেট হিসেবে বলতে কেউ দ্বিধা করবে না। তাহলে সংখ্যায় কিন্তু বৈধরাই বেশি, এবং এই রায়ে বৈধদেরই স্যাক্রিফাইস করতে হচ্ছে। এই জায়গাটায় আমাদের প্রশ্ন। এই জায়গাতে প্রশ্ন যখন সরকার রিভিউ পিটিশন করতে দিয়েছে, অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের যে ইতিহাস, সেই ইতিহাসে মূল রায়ের সঙ্গে রিভিউ পিটিশনের রায়ের খুব একটা হেরফের হয় না। কিন্তু এখানে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। 17,000 বৈধ ক্যান্ডিডেট সুপ্রিম কোর্ট তার যদি সঠিকভাবে রাজ্য সরকার তাদের তথ্যগুলো পেশ করে, তাহলে সুপ্রিম কোর্ট এই রিভিউ পিটিশনে এই 17,000-এর মুখ দেখে হয়তো তাদের সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারে।
তো স্বাভাবিকভাবেই এখানে একটু আশার আলো, ছাত্রছাত্রীরা যেরকম বঞ্চিত হচ্ছে আজকে, গোটা স্কুলের যে এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার, সেই ইনফ্রাস্ট্রাকচারে শিক্ষক এবং অশিক্ষক 26,000 কর্মী যদি না থাকে, তাহলে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে একটু অসুবিধা তো হবেই। এবং সেই অসুবিধাকে আমাদের সহনশীলতার সঙ্গেই এবং এবং সহনশীল দৃষ্টিভঙ্গির সঙ্গেই দেখতে হবে। কারণ এই সিস্টেমের মধ্যে ছাত্রছাত্রীরা যারা পড়াশোনা শিখছে, তারা তো কোনো দোষ করেনি। তারা তো একদম স্কুলের শিক্ষায় যে শিক্ষিত হয়ে ভবিষ্যতের দিকে এগোতে চায়, তাদের কাছে এটা কি বার্তা যাবে? একজন স্কুল ছাত্র বা ছাত্রী শুনছে যে তার শিক্ষক জালিয়াতির অভিযোগে কর্মচ্যুত হয়েছে। এতদিন যার কাছে পড়াশোনা করলো ছাত্রছাত্রীরা, তারা শুনছে যে সুপ্রিম কোর্টের আদেশে তাদের প্রিয় শিক্ষক শিক্ষিকারা আর কাল থেকে স্কুলে আসবে না, তাদেরকে পড়াবে না। এইটা একটা মারাত্মক প্রতিক্রিয়া পড়ছে সমাজের ক্ষেত্রে। সেই বিষয়ে সবাইকে একটি সহনশীল দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে বিষয়টি। খুবই স্পর্শকাতর। এক্ষেত্রে সরকারি বেসরকারি এরকম যুক্তিতর্কের মধ্যে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু বিষয়টা খুবই স্পর্শকাতর। এবারে আমরা কি দেখলাম? এবারে আমরা দেখলাম এই আন্দোলন যখন চলছে, তখন ডিআই অফিস ঘেরাওকে কেন্দ্র করে, কসবা ডিআই অফিসকে ঘেরাওকে কেন্দ্র করে, এই ছবিগুলো সবই আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। এবং কসবা ডিআই অফিসের যে ঘটনাটা হয়েছে, সেই ঘটনাগুলোর প্রত্যেক কটার ছবি কসবার ডিআই অফিস ঘেরাওকে কেন্দ্র করে। প্রথম প্রশ্ন, যে যখন একজন শিক্ষক তার প্রতিবাদ করছে, সেখানে পুলিশ নিজেকে অসুরক্ষিত ভেবে কখনো হেলমেট পরিধান করে সেই বিদ্রোহ দমনের জন্য যাবে না। এই ক্ষেত্রে বোঝার ভুল আছে। শিক্ষকরা এখনো মাস্টারদা হয়ে যায়নি, তাদের হাতে বন্দুক পিস্তল এগুলো নেই। তারা সম্পূর্ণ নিরস্ত্র এবং অহিংস পদ্ধতিতে তারা তাদের আবেদন জানাতে যাবে। এক্ষেত্রে কোনো পক্ষই নিজেরা অপরের কাছে শক্তি প্রদর্শন করবে না। সংখ্যাধিক্যের শক্তি প্রদর্শন একদমই কাম্য নয়। তাই তাদের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক হওয়া উচিত সহানুভূতির ভিত্তিতে, যেটা আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি এখানে শিক্ষকদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ। এটা কিন্তু কখনোই মানা যায় না। যাই হোক না কেন, কথাবার্তায় কোনো মানুষের যদি দেওয়ালে পিঠ ঠেকে যায়, তাহলে সে বাঁচার জন্যে যা কিছু করতে পারে। সেই জায়গাটায় বুঝে তাদের সঙ্গে সেই মতো প্রেজেন্টেশন করা উচিত ছিল। শিক্ষকরা যারা জাতির মেরুদণ্ড তৈরি করার কাজে যুক্ত, এই শিক্ষকদের কাছ থেকে পড়েই কেউ পুলিশ হয়, কেউ ডাক্তার হয়, কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ ব্যারিস্টার হয়, কেউ বা বিজ্ঞানী হয়। এই যে শিক্ষকদের যে সম্মান, সেই সম্মান থেকে তাদের সঙ্গে আরো আরো স্বাভাবিকভাবে তাদের সঙ্গে ব্যবহার করা উচিত ছিল। উগ্র ব্যবহার করাটা কখনো জাতির বৈশিষ্ট্য হতে পারে না। যাই ঘটে থাকুক, এখানে লাঠি চার্জ করা একদমই উচিত হয়নি, এ নিয়ে কোনো দ্বিমত নেই। পরবর্তীকালে আমরা যেটা দেখছি, কোনো কোনো ঘটনা থেকে হিরোইজমকে প্রয়োগ করে নৈতিকতাকে ভুলে গিয়ে একটা মানুষ কতটা অমানবিক কাজ করতে পারে, আর উদাহরণ হচ্ছে এই ছবিটা, যিনি লাথি মারছেন একজন শিক্ষককে। এ বিষয়টাও আমাদের কাছে একদমই
একদমই গ্রহণযোগ্য নয়। শিক্ষক কুল, শিক্ষক সম্প্রদায়, যারা যারা জাতির মেরুদণ্ড, যারা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের চরিত্র, তাদের বৈশিষ্ট্য, তাদের জীবিকা নির্ধারণ করার ক্ষেত্রে শিক্ষাদান করছে, তাদের সঙ্গে এরকম ব্যবহার করাটা একদমই কাম্য নয়। এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা দেখব যে এইখানে আন্দোলন চলছে। একটা বাচ্চা ছেলে, সে বলছে আমার বাবা যোগ্য শিক্ষক। একটা শিশু, দুধের শিশু। এটা আমাদের কাছে লজ্জা যে এই শিশুটাও প্রতিবাদের মিছিলে সামিল হচ্ছে। তার হাতে কি রয়েছে যেটা খুঁজে পাওয়া যাচ্ছে না? সেই ওএমআর শিট রয়েছে, তার বৈধ ওএমআর শিটও সে সঙ্গে করে নিয়ে এসেছে। এর ফলে রাত জাগরণও আরম্ভ হয়ে গেছে। এসএসসি অফিসের সামনে সারা রাত ব্যাপী এই ছেলেপুলেরা, শিক্ষকরা, শিক্ষিকারা গাছের তলায়, প্ল্যাটফর্মের তলায়, খোলা আকাশের নিচে প্রতিবাদ জানানোর জন্য সামিল হয়ে গেছে। এটাও স্বাভাবিক, তাদের প্রতিবাদ হওয়া উচিত, সরকারকে জানানো উচিত, মানুষকে জাগরিত করা উচিত। এক্ষেত্রে আমরা দেখব এই প্রতিনিধি দল, এই শিক্ষক দলের প্রতিনিধি দল হিসেবে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী প্রাত্য বৈঠককেও সমাধান অধারা, আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে যে আলোচনা হয়েছে সেই আলোচনায় কিন্তু সমাধান সূত্র পাওয়া যায়নি। এবারে প্রশ্ন হচ্ছে যে সমাধান সূত্র যখন পায়নি তখন কি হবে? পক্ষে বিপক্ষে রাজনৈতিক দলের দলাদলি হবে, না এই 26,000 শিক্ষকের বিষয়ে মানুষ চিন্তা ভাবনা করবে? এক্ষেত্রে যে দলই হোক না কেন, প্রত্যেককে কোনো সান্ত্বনার সাহায্যে না, কোনো সান্ত্বনা ফান্তনা নয়, যে এই সান্ত্বনা দেওয়ার কোনো দরকার নেই, সান্ত্বনা তাদের প্রয়োজন নেই। তাদের প্রয়োজন আইনি পদক্ষেপের মাধ্যমে এই সমস্যার সমাধান করা। সরকারি পক্ষ, সরকার, কমিশন, বিরোধী পক্ষ সবাইকেই এই 16,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের সবার ক্ষেত্রেই যদি তারা যোগ্য হয়ে থাকে, যোগ্য ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আইনি পদক্ষেপের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে আসার প্রয়োজন। আমরা কি দেখলাম? আমরা দেখলাম 2016 সালের পরীক্ষায় রিক্রুটমেন্ট মোটামুটি 18 থেকে স্টার্ট হয়ে গেছে। মেরিট লিস্টে যারা উপর দিকে ছিল, এটুকু বলতে পারি আমার অভিজ্ঞতার ক্ষেত্রে, 18তে যারা জয়েন করেছে এর মধ্যে কেউ অবৈধ শিক্ষক হিসেবে নিয়োগ হয়নি। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। তো 18 থেকে যারা চাকরি করছে, 25-এ এসে অনেকে আছে অনেক জায়গা থেকে ছেড়ে এসছে, 25-এ মানে 18তেই যখন অন্য একটা জায়গায় জব পেয়েছিল, সেই জায়গায় জব না করে তারা স্কুল মাস্টার হিসেবে জব গ্রহণ করেছে। তারা কিন্তু এই 400 কতজনের মধ্যে পড়ে না। তারাও কিন্তু বৈধ। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে বৈধ সরকারি চাকরি, এই বৈধ সরকারি চাকরি সুপ্রিম কোর্টের রায়ে এই বৈধ 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীদের কিসে পরিণত করেছে? উদ্বাস্তুতে পরিণত করেছে। এই উদ্বাস্তু শিক্ষক কুল, অশিক্ষক কুলকে রাজনীতির ঘোড়াটোপে, আর যাই হোক, আপনারা কেউই এদেরকে পরিযায়ী শ্রমিকে পরিণত করেন না, এদেরকে সিভিক টিচারে পরিণত করেন না।
এরা যারা যোগ্য তাদেরকে যোগ্যের মর্যাদা দিয়ে তাদেরকে সঠিকভাবে তাদেরকে নিয়োগ করার কথা বলা হচ্ছে। এক্ষেত্রে সুপ্রিম রায়ে যেটা বলা হয়েছে যে এরা সবাই পরীক্ষা দিয়ে আবার স্বপদে আসতে পারে। 2016 সালের পরীক্ষা দেওয়ার পর 2025-এ যদি তাদেরকে আবার পরীক্ষায় বসতে হয়, এটা কিন্তু তাদের ওপর টর্চার। 2016-তে পরীক্ষা দিয়েছে যে মাধ্যমিকের ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট যদি 2025-এ ফার্স্ট হয়, যে 2016-এ যে ফার্স্ট হয়েছিল, এবছরে 2025-এ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা যে কোনো পরীক্ষায় যে তারা যারা ফার্স্ট হয়েছিল 2025-এ এসে সেই পরীক্ষায় সেই ছেলে যদি ফার্স্ট হতে পারে, এই গ্যারান্টি কেউ দিতে পারে? তাই প্রথম প্রশ্ন যে এদের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও একটা নির্দিষ্ট ওয়েটেজ থাকা উচিত। যদি পরীক্ষার মাধ্যমে এই সমাধান হয় তাহলে এক্ষেত্রেও তাদের একটা ওয়েটেজ দেওয়া উচিত, এবং সেটা আইনসম্মত। এবং আইনসম্মত যদি না হয় তাহলে পরবর্তীকালে এটা নিয়েও আবার কথা উঠবে, এবং কথা উঠে আবার কোর্ট কেসে নানা রকম সমস্যায় আসবে। তাই একদম সরকারের পক্ষ থেকে এবং আইনত দিক থেকে সব কিছু মেনটেন করে এদের বিষয়ে দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। তারা তখনও চাকরি পরীক্ষা দিয়ে পেয়েছে, 25-এও যদি দেয় পরীক্ষা দিয়েই পাবে, এটা নিয়ে তো চিন্তা নেই। চিন্তাটা এই জায়গায় সরকারকে মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে ভাবতে হবে, এবং সরকারকে বুঝতে হবে যোগ্য অযোগ্য নিয়ে বিতর্ক না করে যোগ্যদের সম্মান দিতে হলে সঠিক পদ্ধতিতে পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। এই 26,000 ক্যান্ডিডেটের মধ্যেই আমাদের সীমাবদ্ধ নেই। 2016-তে এই 26,000 ক্যান্ডিডেট এসেছিল 22 লাখ শিক্ষার্থীর থেকে। 26,000 ক্যান্ডিডেট যাদের কথা বলা হচ্ছে তাদের মধ্যে থেকে অনেকেই যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পায়নি, এটাও সরকারকে মাথায় রাখতে হবে। তাই কোনো রকম দুর্নীতির আশ্রয় না নিয়ে বৈধ উপায়ে এখনো যারা পরীক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক। 26,000-এই সীমাবদ্ধ নয়। আমাদের সরকারের তরফ থেকে স্কুল সার্ভিস সহ আরও যে সমস্ত পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো অবিলম্বে নিতে হবে, এবং যোগ্যদের সম্মান তবেই আমাদের কাছে প্রমাণিত হবে। এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে মানবিকতার সঙ্গে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। প্রত্যেকে ভালো থেকো। যারা এই পরীক্ষায় পাশ করে আজকে তোমাদের লাইফে যে স্ট্রাগল ফেস করছো, এটা তোমাদের জীবনের জন্য একটা উদাহরণ হিসেবে থেকে যাবে। তোমরা তোমাদের লাইফে প্রত্যেকে সাফল্য লাভ করো। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।